কেমন আছো তোমরা? কি খবর? আচ্ছা, গত ক্লাসে হচ্ছে ম্যাথ সবগুলো তো হচ্ছে করতে পারো নাই, তো যেহেতু স্লাইড দিয়ে দেওয়া হয়েছিল, কেউ কি হচ্ছে করার চেষ্টা করছো? আমি করছি। মিলছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুধু একজনের কাছ থেকে শুনলাম, বাকিরা আর কি কেউ করছো? ফাহিম করছো? সিআর এগ্রি ইঞ্জিনিয়ারিং এর? ফাহিম কি আছো? আচ্ছা, আলামিন করছো এগ্রি ইঞ্জিনিয়ারিং এর 34 আইডি? ম্যাম মাত্র জয়েন করলাম আর কি, মানে শুনি নাই। আচ্ছা, ম্যাথ গত ক্লাসে যেটা হচ্ছে, যেহেতু হচ্ছে ম্যাথগুলো ক্লাসে শেষ হয়েছিল না, যে দুটো ছিল ওগুলা কি হচ্ছে করছো কিনা? ম্যাডাম করা হয়েছে। আচ্ছা, same। আর হচ্ছে ম্যাডাম একদম অ্যাকুরেটলি মিলে নাই, পয়েন্ট সামথিং আর কি। পয়েন্ট সামথিং সমস্যা না, কারণ যেহেতু হচ্ছে ম্যাডাম এখানে তো প্রায় আসলে বড় ওই বড় লাস্ট ম্যাথের আনসারটা ম্যাডাম 40-27 তারপরে 39 আসছে আর কি আমার ক্যালকুলেশনে। তো ম্যাডাম আপনার এটা মানে 40,000 আর কি, 39 তো আসছে, তো 40-এর কাছাকাছি, তাই না? জি জি 40.5 এটা সমস্যা নাই, এতটুকু ভেরিয়েশনের জন্য কোনো তারপরে আবার সমস্যা হবে না। সেন্টিমিটারে নেওয়ার পরে আবার 40.27 আসছে আর কি, মিলছে। তো তাহলে তো হলোই। কারণ এটা দেখা গেল যে হচ্ছে পায়ের মান ধরতে হবে, জি এর মান ধরতে হবে, অনেকে হয়তো ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবা, অনেকে আবার একসাথে ক্যালকুলেশন করবা। তো এটা হচ্ছে এই ডিফারেন্সটা সমস্যা না, এতটুকু ডিফারেন্সের জন্য কোনো প্রবলেম হবে না। আচ্ছা, দুজনের কাছ থেকে শুনলাম, আর বাকিরা কেউ করো নাই? 19 এর 23 এগ্রি ইঞ্জিনিয়ারিং 23 আইডি। আচ্ছা, করেছো, তাহলে ঠিক আছে, ভালো। কারো কোনো প্রবলেম হয় নাই তো ম্যাথ করতে? যে অবভিয়াসলি সবাই করোই নাই, যতজন আছো তোমরা স্টুডেন্ট সবাই হচ্ছে করো নাই, এটাই আসলে সমস্যা। কারণ তোমাদের হচ্ছে পড়াশোনা থাকে কিন্তু অল্প, যখন যে চ্যাপ্টারটা পড়ানো হয়, যে যতটুকু পড়ানো হয় অতটুকু যদি তোমরা সাথে সাথে দেখে রাখো, তাহলে তো আর পরীক্ষার আগে হচ্ছে এত লোড পড়ে যায় না। কিন্তু হচ্ছে তোমরা করবা না, ওই হাজার হাজার কথা বলেও কোনো লাভ হবে না। ম্যাডামের মতো বলতেছে বলুক, আমরা পরীক্ষার আগে করে নিব, ব্যাপারটা ওই রকম। আচ্ছা, পার্টিসিপেন্ট 64 আসছে, আমি ক্লাস হচ্ছে শুরু করে দিব। স্লাইড দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যাচ্ছে তো, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই যে 40.27 যেটা হচ্ছে প্রেসার বের করা দরকার ছিল আমাদের 2 নাম্বার সেকশনে, গত ক্লাস পর্যন্ত আমরা এই পর্যন্তই দেখেছিলাম। তো আজকে হচ্ছে আরো 2টা ম্যাথ আমরা দেখবো, দেখে হচ্ছে বাকি হচ্ছে পরে আবার থিওরিতে যাব। তাহলে প্রথম ম্যাথটা হচ্ছে বলে দিচ্ছি, এটা এখন তোমাদের করতে হবে না, আমি হচ্ছে বলে দিব, তোমরা হচ্ছে পরে নিজেরা ট্রাই করে হচ্ছে মিলাই নিবা যে অ্যান্সারের সাথে হচ্ছে মিলল কিনা। তাহলে প্রশ্নটা খেয়াল করো, এ পাইপ থ্রু হুইচ ওয়াটার ইজ ফ্লোয়িং, একটা পাইপের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো হচ্ছে, যার দুইটা সেকশনের ডায়ামিটার হচ্ছে 20 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, 20 আর 10। দুইটা সেকশনের ডায়ামিটার হচ্ছে 20 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। তাহলে যদি ডায়ামিটার দেয়া থাকে, সেখান থেকে তো আমরা ইজিলি হচ্ছে এরিয়া বের করতে পারবো। সেকশন 1 এবং সেকশন 2 তে এরিয়া কত আসবে আমরা সেটা মেজার করতে পারবো। এরপর দেখো বলা থাকলো হচ্ছে the velocity of water at section 1 is given 4 meter per second। তার মানে সেকশন 1 এ আমার ভ্যালোসিটি দেয়া আছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বের করতে বললো কি, find the velocity head at section 1 and 2 and also rate of discharge।
আমাদের সেকশন 1-এ এবং সেকশন 2-তে ভেলোসিটি হেড মেজার করতে হবে এবং রেট অফ ডিসচার্জ মানে কি কিউ, এবং হচ্ছে কিউ বের করতে হবে। তাহলে যা যা দেয়া আছে ইজিলি আমরা দেখতে পেলাম, দুইটা সেকশনের ডায়ামিটার দেয়া আছে, সেখান থেকে আমরা এরিয়া মেজার করতে পারবো, এবং একটা সেকশনের ভেলোসিটি দেয়া আছে। আমাদেরকে ভেলোসিটি হেড বের করতে হবে এবং ডিসচার্জ বের করতে হবে। তাহলে যদি ডিসচার্জ বের করতে হয়, ডিসচার্জের ইকুয়েশন কি? কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী আমরা জানি ডিসচার্জ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এ ভি। তাহলে এইখানে আমাদের হচ্ছে সেকশন 1-এর ভেলোসিটিটা দেয়া আছে, তার মানে আমি V1 এর মানটা এখানে পাচ্ছি, আর যেহেতু ডায়ামিটার দেয়া আছে সেখান থেকে আমি A1ও বের করতে পারবো। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে A1 V1, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে A1 V1 অ্যাপ্লাই করে আমি ডিসচার্জটা মেজার করলাম, এবং ডিসচার্জ আসছে হচ্ছে 0.1256 কিউ মেক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড। কিউবিক মিটার পার সেকেন্ডকে কিউ মেক আকারেও হচ্ছে লেখা হয়ে থাকে। এটা হচ্ছে মনে রাখো, খাতায় না হলে লিখে রাখো যে কিউ মেক মানে কি। কিউ মেক মানে হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড বা মিটার কিউব পার সেকেন্ড, যেটা আমরা ইউনিট আকারে লিখি আর কি। তাহলে সেই কিউবিক মিটার পার সেকেন্ডকে আমরা কিউ মেক হিসেবেও হচ্ছে বলতে পারি। তাহলে আমাদের কিউ বের হয়ে গেল, এরপর লাগবে কি ভেলোসিটি হেড বের করা। তাহলে ভেলোসিটি হেড বের করতে হলে আমার দুইটা সেকশনের কি ভেলোসিটি জানতে হবে। আমি প্রথম সেকশনের ভেলোসিটিটা জানি, আমাকে বের করতে হবে দ্বিতীয় সেকশনের ভেলোসিটি কত। তাহলে দ্বিতীয় সেকশনের ভেলোসিটি যদি বের করতে চাই, ঠিক সেম আমরা আবারও কন্টিনিউটি ইকুয়েশন অ্যাপ্লাই করব, কারণ কন্টিনিউটি ইকুয়েশন কিউ ইজ ইকুয়াল টু A2V2 এটাও লিখতে পারি, কারণ কন্টিনিউটি ইকুয়েশন মানেই হচ্ছে দুইটা সেকশনে আমাদের ডিসচার্জের পরিমাণ সেম হচ্ছে। তার মানে কিউ ইজ ইকুয়াল টু যদি আমি A1 V1 লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল টু আমি হচ্ছে A2V2 লিখতে পারবো। তাহলে কিউ ইজ ইকুয়াল টু A2V2, এই ইকুয়েশনটা থেকে আমি V2 এর মানটা বের করলাম। V2 এর মানটা বের করার পরে আমাদের ফাইনাল কাজ ভেলোসিটি হেড মেজার করা। তাহলে ভেলোসিটি হেডের ইকুয়েশন কি ছিল? v²/2g। যদি বার্নৌলিস ইকুয়েশন একটু মনে করার চেষ্টা করো, ভেলোসিটি হেড ছিল v²/2g। v²/2g এই টার্মটাকে আমরা বলছিলাম হচ্ছে ভেলোসিটি হেড। তাহলে আমাদের বের করা আছে কি ভেলোসিটি। যদি ভেলোসিটি যেহেতু বের করা আছে, তাহলে এই ইকুয়েশনে আমরা হচ্ছে ভেলোসিটির মান বসিয়ে ভেলোসিটি হেড পেতে পারি। তাহলে প্রথম ইকুয়েশনটা ব্যবহার করে সেকশন 1-এ ভেলোসিটি হেড পাবা, এবং দ্বিতীয় ইকুয়েশনটা ইউজ করে সেকশন 2-তে হচ্ছে ভেলোসিটি হেড পাবা। এটা খুবই সহজ একটা ম্যাথ। জাস্ট ভেলোসিটি বের করলাম এবং তারপর হচ্ছে সেটাকে ভেলোসিটি হেডে কনভার্ট করে দিলাম, এবং ভেলোসিটি হেডের ইউনিট কিন্তু মিটারে আসবে সবগুলোই। ইন টার্মস অফ হেডে যখন আমরা হচ্ছে কনসিডার করি, তখন সব ইউনিটই হচ্ছে মিটারে আসবে, মিটার বা সেন্টিমিটার, ওইটা যেভাবে বলো। ম্যাম দ্বিতীয়টার ভেলোসিটি হেড যে ওটার ভি এর সাফিক্সটা কি 2 হবে? এটা 2 হবে, হ্যাঁ এটা 2 হবে, এর সাফিক্স যেটা এটা 2 হবে। এটা 2 হবে, v2² হচ্ছে 2g। তাহলে হচ্ছে এটা দেখো, আমরা বার্নৌলিস ইকুয়েশনে যখন ডিরাইভ করেছিলাম তখন হচ্ছে হেড লস কনসিডারেশনে ছিল না, কারণ আমরা বলেই আমাদের প্রথমে অ্যাজাম্পশনেই ছিল যে হচ্ছে আমাদের কোনো হেড লস থাকবে না, ফ্লুইডটা হচ্ছে আইডিয়াল হবে। এখন যদি রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে আমরা বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করতে যাই, অথবা যদি হচ্ছে লস কনসিডারে নিয়ে আসি, তাহলে তখন আমাদের ইকুয়েশনটা হবে এরকম। আগের যে ইকুয়েশনটা ছিল সেটাই থাকবে, শুধুমাত্র তার সাথে প্লাস HL হেড লসটুকু হচ্ছে আমাদেরকে যোগ করে নিতে হবে। তাহলে রিয়েল ফ্লুইড অথবা যদি হেড লস কনসিডারেশনে আসে, তাহলে হচ্ছে বার্নৌলিস ইকুয়েশনটা দেখতে এইরকম হবে, শুধুমাত্র HL এই টার্মটুকু হচ্ছে যোগ করে দিতে হবে। তাহলে যদি হেড লস কনসিডারেশনে দিয়ে কোনো ম্যাথ দেয়া হয়, তখন আমরা সেটা কিভাবে করব? তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, আর বাকি সব সেম এর মধ্যে থাকবে। প্রশ্নটা যদি দেখো, বলা হয় এই কনিক্যাল টিউব লেন্থ 2 মিটার, একটা টিউব দেয়া আছে। প্রশ্ন খেয়াল করো, সাথে সাথে ফিগারটাও খেয়াল করো, আমি আস্তে আস্তে বলে যাবো যেন হচ্ছে বুঝতে সমস্যা না হয়। তাহলে একটা কনিক্যাল টিউব যার লেন্থ হচ্ছে 2 মিটার, আমাদের একটা টিউব দেয়া আছে যার লেন্থ হচ্ছে 2 মিটার, এবং এটা ভার্টিক্যালি ফিক্সড আছে
কিভাবে? উইথ ইটস স্মলার আপওয়ার্ড। এর যে স্মলার ইন্টটা আছে সেটা উপরের দিকে থাকবে, আপওয়ার্ডে থাকবে। তারপর কি বললো যে দ্য ভেলোসিটি অফ ফ্লো এট দি স্মলার এন্ড ইজ 5 মিটার পার সেকেন্ড। আমাদের এই যে স্মলার এন্ডটা আছে, ছোট প্রান্ত যেটা আছে সেটা দিয়ে ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, while at the lower end it is 2 মিটার পার সেকেন্ড। এবং নিচের যেটা সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তার ভেলোসিটিটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের একটা কনিক্যাল টিউব আছে যার দুইটা প্রান্ত আছে, একটা ছোট প্রান্ত এবং একটা প্রান্ত। কারণ এখানে প্রশ্নে বলা আছে স্মলার ইন্ডটা উপরের দিকে থাকবে, যেহেতু স্মলার ইন্ডের কথা বলছে তার মানে বোঝাচ্ছে যে আরেকটা যে প্রান্ত থাকবে সেটা অবশ্যই এটা থেকে কিছুটা, এখন কতখানি সেটা আমাদের আপাতত চিন্তা না করলেও চলবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি একটা কনিক্যাল টিউব, যার লেন্থ হচ্ছে 2 মিটার এবং যার স্মলার এন্ডে ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং লার্জার এন্ডে ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এবং প্রশ্নে বলে দেয়া আছে স্মলার যে এন্ডটা সেটা উপরের দিকে থাকবে। তারপর কি বলা থাকলো? দ্য প্রেসার হেড অ্যাট দ্য স্মলার এন্ড ইজ 2.5 মিটার অফ লিকুইড। প্রেসার হেড অ্যাট দ্য স্মলার এন্ড, এখানে কিন্তু দেয়া আছে প্রেসার হেড। আগে যে আমরা ম্যাথগুলো করেছিলাম সেখানে আমাদের প্রেসার দেয়া ছিল, পি এর মান, শুধুমাত্র পি এর মান দেয়া ছিল, যেটার ইউনিট ছিল নিউটন পার মিটার স্কয়ার অথবা নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। এখানে আমাদের দেয়া আছে প্রেসার হেডের মান 2.5 মিটার। কোথায়? স্মলার এন্ডে। তার মানে স্মলার এন্ডটাকে যদি আমরা সেকশন 1 ধরে নেই, P1/W এই পুরাটার মান হচ্ছে 2.5। এখানে আলাদা করে কিন্তু পি এর ভ্যালু না, এটা হচ্ছে কন্ট্রাডিক্ট করো। P1/W এই পুরোটুকুর মান হচ্ছে 2.5, কারণ যেহেতু প্রেসার হেডের কথা বলা আছে। তারপর দ্য লস অফ হেড ইন দ্য টিউব ইজ 0.35, একটা ইকুয়েশন দেয়া। তার মানে এই ইকুয়েশনটা ব্যবহার করে আমি হচ্ছে HL এর মানটা বের করব। এই যে আমাকে বললো হেড লস ইন দ্য টিউব হচ্ছে এই পরিমাণ হেড লস হচ্ছে, আমাদের হেড লস হচ্ছে এই যে একটা ইকুয়েশন দিয়ে দেখাই দিল 0.35 v1 - v2 স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস g। এই ইকুয়েশনের মানটা যতটুকু হবে সেই পরিমাণ হেড লস আমাদের হচ্ছে যখন লিকুইডটা সেকশন 1 থেকে সেকশন 2 এর দিকে ফ্লো হয়ে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশনটা ইউজ করে আমরা হচ্ছে হেড লস বের করব। এবং এই ইকুয়েশনে v1 v2 কি হচ্ছে? v1 হচ্ছে স্মলার এন্ডের ভেলোসিটি এবং v2 হচ্ছে লোয়ার এন্ডের ভেলোসিটি, কারণ লার্জার এন্ডটা যেহেতু নিচের প্রান্তে, লোয়ার এন্ড অথবা লার্জার এন্ড তার ভেলোসিটি। আমাদেরকে বের করতে হবে কি? ডিটারমাইন দ্য প্রেসার হেড এট লোয়ার এন্ড। তার মানে এই যে নিচের যে প্রান্তটা বা বড় যে প্রান্তটা সেখানে হচ্ছে আমাদেরকে প্রেসার হেড বের করতে হবে। এবং বলে দেয়া আছে ফ্লো টেকস প্লেস ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, ফ্লোটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনের দিকে যাচ্ছে। তাহলে আমাদের একটা কনিক্যাল টিউব দেয়া আছে যার দুই প্রান্তের ভেলোসিটি আমরা জানি, হেড লস জানি, এক প্রান্তের প্রেসার হেড জানি। এখন আমি যদি হচ্ছে এই ইকুয়েশনে অ্যাপ্লাই করতে চাই, যেহেতু হেড লস আছে অবশ্যই আমাকে এই ইকুয়েশনটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার লাগতেছে কিসের মান? আচ্ছা, প্রশ্নটাই হচ্ছে আবার এখানে চলে আসছে, সলিউশনটা খেয়াল করো। তাহলে আমি তো এই ইকুয়েশনটা ইউজ করব। এই ইকুয়েশন যদি ইউজ করতে চাই আমার লাগবে কি? জেটের মান, ভি এর মান, পি এর মান। তাহলে ইকুয়েশনের বাম পাশ যদি চিন্তা করো, জেটের মান, ভি এর মান, পি এর মান আমার লাগবে। আমার v1 এর মান দেয়া আছে, এই যে 5 মিটার পার সেকেন্ড, v1 এর মান দেয়া আছে এবং P1/W সেটার মান দেয়া আছে 2.5 মিটার। P1/W 2.5 মিটার সেটার মান দেয়া। এবং ইকুয়েশনের অপর পাশে যদি চিন্তা করো, v2 এর মানটা দেয়া আছে, h এর মানটা আমরা বের করে নিব। আমাদের প্রশ্নে যে ইকুয়েশনটা দেয়া সেই ইকুয়েশন থেকে HL এর মানটা আমরা বের করব এবং আমাদেরকে বের করতে হবে P2/W, সেটাই হচ্ছে আমাদের ফাইনাল কোশ্চেন। P2/W কত সেটা আমাদের ফাইনাল কোশ্চেন, যে প্রেসার হেড সেকশন 2 তে কত হবে। তাহলে এই ইকুয়েশনে শুধুমাত্র Z1 এবং Z2 বাদ দিয়ে বাকি মানগুলো আমাদের জানা, তাহলে আমাদের লাগবে Z1 এবং Z2 এর ভ্যালু। তাহলে এখন পাইপটা কিন্তু বা কনিক্যাল টিউব যেটা আমাদেরকে প্রশ্নে উল্লেখ করে দেয়া আছে সেটা হরাইজন্টালি না, এটা অবস্থান করতেছে হচ্ছে ভার্টিক্যালি। তাহলে আমরা যদি হচ্ছে সেকশন 2 বরাবর ড্যাটাম লাইন চিন্তা করে নেই, যেহেতু Z1 এবং Z2 এর ভ্যালু লাগবে, আমাদেরকে ইলিভেশন হেড বা ড্যাটাম হেডটা কত সেটার মানটাও দরকার হবে। তাহলে আমরা সেকশন 2 তে হচ্ছে ড্যাটাম চিন্তা করে নিলাম। তাহলে এটা যদি আমাদের ড্যাটাম হয়, এর সাপেক্ষে সেকশন 1 এর হাইট কতটুকু?
2 মিটার, কারণ কনিক্যাল যে টিউবটা আছে সেটার লেন্থ বলাই আছে 2 মিটার। তার মানে হচ্ছে সেকশন 1 এর যদি আমরা ইলিভেশন হেড চিন্তা করি, তাহলে এই যে আমাদের রেফারেন্স যে ড্যাটাম লাইনটা আছে তার সাপেক্ষে এর হাইট হচ্ছে 2 মিটার। তার মানে Z1 এর ভ্যালু হবে হচ্ছে 2 মিটার এবং Z2 ইজ ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ হচ্ছে এই যে ড্যাটাম লাইনটা সেইখানেই তো হচ্ছে সেকশন 2 তে অবস্থান করতেছে। তার মানে Z2 এর ভ্যালুটা হচ্ছে 0, কারণ Z2 টা হচ্ছে এই পয়েন্টে অবস্থান করতেছে আমাদের ড্যাটাম লাইনের সাথে। তাহলে Z1 এবং Z2 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ইকুয়েশনে হচ্ছে সবগুলো মান বসালেই আমরা হচ্ছে পেয়ে যাব ফাইনালি আমাদের লার্জার যে সেকশন বা লোয়ার যে ইন্ড সেইখানে প্রেসার হেডটা কত। মানে এই হচ্ছে আমাদের কাজ। এটার অ্যান্সার দেনে, এটার অ্যান্সার আসবে তোমাদের হেড লস কনসিডার করে এটার অ্যান্সার 5.406 আসবে। P2/W এর মান হচ্ছে 5.406 আসবে। এটা তোমরা করবা, করে হচ্ছে মিলাই দেখবা যে 5.406 আসে কিনা। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ এবং নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করব কারা কারা করলাম। এটা খুবই হচ্ছে সহজ, সবগুলো মানই আমাদেরকে দেয়া আছে, জাস্ট বসাই মানটা পেয়ে যাব। তাহলে ম্যাথে কারো কোনো কোশ্চেন নাই? ম্যাডাম Z2 আর Z1 টা খেয়াল করতে জেড নেট ছিল না। জেড হচ্ছে আমাদের কি ইলিভেশন হেড, সেটা হচ্ছে আমাদের জেড এর মান। তাহলে এইখানে আমরা যদি এই ম্যাথটা চিন্তা করি, তাহলে এইখানে আমরা ড্যাটাম লাইনটা ধরে নিয়েছি হচ্ছে সেকশন 2 তে। আমাদের যে সেকশন 2 সেখানে হচ্ছে আমাদের ড্যাটাম লাইন। তাহলে ড্যাটাম লাইনের সাপেক্ষে সেকশন 1 এর হাইট কতটুকু? 2 মিটার, কারণ কনিক্যাল টিউবের যে লেন্থ সেটাই তো হচ্ছে 2 থেকে 1 পর্যন্ত হাইটটুকু বা ডিস্টেন্সটুকু, ওইটুকুর মানই তো হচ্ছে আমাদের এখানে Z1 এর মান। আর Z2 যদি চিন্তা করি তাহলে Z2 তো হচ্ছে সেকশন 2 তে ইলিভেশন হেডের মান। তাহলে সেকশন 2 তে ইলিভেশন হেডটা কি ড্যাটাম লাইনের সাথেই তো মিলে আছে। তার মানে এখানে হচ্ছে Z2 এর মানটা 0 আসবে, কারণ যেহেতু এই লাইনের সাথে মিল, এখানে তো আর আলাদা করে হচ্ছে কোনো ডিস্টেন্স নাই, এটার মান আর কত হবে? এই জন্য এটার মান হচ্ছে 0, মানে Z1 2 আসবে এবং Z2 হচ্ছে 0 আসবে। জি ম্যাডাম। আর কারো কোনো ম্যাম প্রশ্ন নাই তো ম্যাথে? হ্যাঁ বলো। ম্যাম এখানে যে লস অফ হেডটা বুঝি নাই। লস অফ হেড আমরা যখন বার্নলিস ইকুয়েশনটা ডিরাইভ করেছিলাম তখন কি ফ্লুইডটা কি আইডিয়াল ছিল না? আইডিয়াল ফ্লুইড এবং কোনো লস হবে না, সেটা কি আমাদের কনসিডারেশনে ছিল। আমরা সেটা ধরে নিয়েছিলাম যে ফ্লুইড আইডিয়াল হবে এবং কোনো লস হবে না। তখন আমাদের যে 2 পয়েন্ট ছিল, 2টা সেকশন, আমরা যে কোনো একটা পাইপ চিন্তা করেছিলাম, সেই 2টা সেকশনের টোটাল এনার্জি সেম থাকবে, কোনো লস হবে না। কিন্তু যদি আমরা রিয়েলি চিন্তা করি, রিয়েলি যখন একটা ফ্লুইড একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্লো হবে, তাহলে এই যে ফ্লোটুকু হচ্ছে, যদি একটা পাইপের মধ্য দিয়ে ফ্লো হয় তাহলে অবশ্যই তার লস হবে। মানে প্র্যাকটিক্যাল কেসে, রিয়েল কেসে অবশ্যই লস হবে। কোনো একটা ফ্লুইড সেম এনার্জি নিয়ে হচ্ছে সেকেন্ড সেকশনে ফ্লো হতে পারবে না, এটা বাস্তবিক ক্ষেত্রে হচ্ছে পুরাই অসম্ভব একটা ব্যাপার। তাহলে অবশ্যই সেখানে আমাদের লস থাকবে। তাহলে যদি আমরা রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে চিন্তা করি, রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে অবশ্যই আমাদের লস আসবে। তাহলে সেই লসকে আমরা কিভাবে দেখাবো? সেই লসটাকেই এই ইকুয়েশনের মাধ্যমে দেখাতে হবে। মানে যদি আমাদের লস কনসিডারেশনে আসে তাহলে তখন আমরা এই ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে দেখাবো। আর লস কনসিডারেশন কখন আসবে? যে কোনো ক্ষেত্রেই আমরা রিয়েলি যে কোনো জায়গায় হচ্ছে কোনো একটা ফ্লুইড ফ্লো হোক না কেন, অবশ্যই তার লস থাকবে। ওই লসটাকে কনসিডার করি জাস্ট এরকম একটা ইকুয়েশন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা থিওরিতে চলে যাই। এরপর আমরা শিখবো হচ্ছে বার্নৌলিস থিওরেমের বা বার্নৌলিস ইকুয়েশনের হচ্ছে অ্যাপ্লিকেশনটুকু। বিভিন্ন জায়গায় বার্নৌলিস ইকুয়েশনের অ্যাপ্লিকেশন আছে, কিন্তু আমরা আমাদের এই চ্যাপ্টারে কভার করব হচ্ছে 3টা ক্ষেত্রে: ভেঞ্চুরি মিটার, পিটো টিউব এবং অরিফিস মিটার। ভেঞ্চুরি মিটার, পিটো টিউব এবং অরিফিস মিটার, এই 3টা হচ্ছে ডিভাইস বা ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আমরা ডিসচার্জ অথবা ফ্লো রেট মেজার করতে পারি। এই 3টা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা ডিসচার্জ অথবা ফ্লো রেট মেজার করব। কোনোটার মাধ্যমে ডিরেক্টলি পাওয়া যায় অথবা কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ইনডিরেক্টলি আমরা ডিসচার্জ পেতে পারি। তাহলে এই যে 3টা ডিভাইস, ভেঞ্চুরি মিটার, পিটো টিউব এবং অরিফিস মিটার, এই 3টা ইনস্ট্রুমেন্টে আমাদের বার্নৌলিস ইকুয়েশনটাই আলটিমেটলি অ্যাপ্লাই হয়। আমরা বার্নৌলিস ইকুয়েশনের অ্যাপ্লিকেশনটা করেই এই 3টা ডিভাইস
ডিজাইন করা, এই 3টা ডিভাইস ডেভেলপড করা। তাহলে এই 3টা ডিভাইস ছাড়াও আরো বিভিন্ন জায়গায় বার্নৌলিস ইকুয়েশনের অ্যাপ্লিকেশন হবে, কিন্তু আমরা আমাদের এই চ্যাপ্টারে কভার করব হচ্ছে এই 3টা ডিভাইসের ক্ষেত্রে। তাহলে প্রথমে আসো হচ্ছে ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরিমিটার হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে কোনো একটা পাইপের মধ্য দিয়ে যে লিকুইড অথবা ফ্লুইড ফ্লো হবে তার রেট অফ ফ্লো অথবা ডিসচার্জ মেজারমেন্টের জন্য ব্যবহৃত হবে। তাহলে ভেঞ্চুরিমিটারটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কোনো একটা পাইপের মধ্য দিয়ে ফ্লোয়িং যে ফ্লুইড অথবা লিকুইড তার রেট অফ ফ্লোটাকে হচ্ছে মেজার করবে। এই ভেঞ্চুরিমিটারে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে কনভার্জিং পার্ট, একটা থ্রট এবং আরেকটা হচ্ছে ডাইভার্জেন্ট পার্ট। কনভার্জিং পার্ট, থ্রট, আরেকটা হচ্ছে ডাইভার্জেন্ট পার্ট। তাহলে কনভার্জিং পার্ট নাম থেকেই বোঝা যাচ্ছে কনভার্জ হয়ে যাওয়া, মানে কমে যাওয়া। কনভার্জ প্রথম দিকে যদি খেয়াল করো, এই যে অংশটুকু প্রথম যে D1 ডায়ামিটার ছিল সেটা আস্তে আস্তে কি কনভার্স হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এই অংশটুকু হচ্ছে কনভার্জিং পার্ট এবং মাঝখানের যে অংশটুকু থ্রট। এই যে অংশটুকু কনস্ট্যান্ট, যেখানে চেঞ্জ হচ্ছে না, অল্প একটু অংশ, এই অংশটুকু হচ্ছে থ্রট। আর পরের যে অংশটা সেটা আবার অল্প থেকে কি আস্তে আস্তে ডাইভার্স হয়ে যাচ্ছে, তাহলে পরের পার্টটুকু হচ্ছে ডাইভার্জেন্ট পার্ট। তাহলে একটা ভেঞ্চুরিমিটারে 3টা পার্ট থাকে, কনভার্জিং পার্ট, থ্রট, আরেকটা হচ্ছে ডাইভার্জিং পার্ট। কনভার্জিং পার্ট, থ্রট আর হচ্ছে ডাইভার্জিং পার্ট। তাহলে প্রথমে দেখো কনভার্জিং পার্টটুকু। কনভার্জিং পার্টটা কি? এটা হচ্ছে একটা শর্ট পাইপ যেটা কনভার্স হচ্ছে ফ্রম ডায়ামিটার D1 টু স্মলার ডায়ামিটার D2। প্রথম হচ্ছে ডায়ামিটার D1 যদি থাকে তাহলে সেটা কনভার্জ হয়ে হয়ে D2 ডায়ামিটারে চলে যাচ্ছে। এই পার্টটা হচ্ছে কনভার্জিং পার্ট এবং এই কনভার্জিং পার্টটা অনেক সময় ইনলেট নামেও পরিচিত। ভেঞ্চুরিমিটারের ইনলেটও বলা হয়ে থাকে। কনভার্জিং এই যে পার্টটা আছে সেই পার্টটাকে অনেক সময় ভেঞ্চুরিমিটারের ইনলেটও বলা হয় এবং এই কনভার্জিং পার্টের স্লোপ হবে 1/4 or 1/5। স্লোপ তো আমরা বুঝি, অলরেডি সার্ভিং এ করে আসছি, কারণ আমাদের এই যে কনভার্জ হয়ে যাচ্ছে তার মানে কি, যেহেতু হচ্ছে কনভার্জ হচ্ছে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, অবশ্যই এখানে স্লোপ থাকবে। তাহলে এই স্লোপটা কি, স্লোপের মানটা হচ্ছে 1/4 হতে পারে অথবা 1/5 হতে পারে। কনভার্জিং পার্টের জন্য স্লোপটা 1/4 অথবা 1/5 হবে। তারপর হচ্ছে তারপরের পার্ট কি ছিল, থ্রট। মানে থ্রটটা হচ্ছে দেখো ডায়ামিটার কোনো চেঞ্জ হয় না, এখানে কিন্তু আমার ডায়ামিটার কনস্ট্যান্ট থাকে। তার মানে D2 ডায়ামিটার দিয়ে যদি শুরু হয়, থ্রটের যেই পরের পার্টটুকু সেটাও হচ্ছে ডায়ামিটার D2ই থাকবে। মানে আমার থ্রট সেকশনে ডায়ামিটারের কোনো চেঞ্জ হবে না, ডায়ামিটারটা কনস্ট্যান্ট থাকবে। এরপর ডাইভার্জেন্ট যে পার্ট, সেখানে হচ্ছে ডায়ামিটারটা আস্তে আস্তে বেড়ে D1 এ আসবে, কারণ ডাইভার্জেন্টটা শুরু হয়েছে আমাদের এই প্রান্ত থেকে। তার মানে D2 থেকে শুরু হয়ে আস্তে আস্তে ডাইভার্জ হয়ে D1 পর্যন্ত আসবে। এটা হচ্ছে আমাদের ডাইভার্জিং পার্ট এবং এই ডাইভার্জেন্ট পার্টটা ভেঞ্চুরিমিটারের আউটলেট নামেও পরিচিত। তার মানে প্রথম যে কনভার্জিং ছিল সেটা ইনলেট, মানে ওয়াটার বা লিকুইড যেটাই বলি না কেন, প্রবেশ করবে এবং ডাইভার্জেন্ট যে পার্ট সেখান দিয়ে হচ্ছে লিকুইডটা এক্সিট করবে বা বের হয়ে আসবে। তাহলে সেই ডাইভার্জেন্ট পার্টকে অনেক সময় আউটলেটও বলা হয়ে থাকে। এবং এই ডাইভার্জেন্টের লেন্থটা তোমরা যদি চিত্রেও খেয়াল করো তাহলে যে কনভার্জেন্টের থেকে ডাইভার্জেন্টের লেন্থটা কিছুটা বড়। কতটুকু বড় হয়? 3 to 4 টাইমস বড় হয়। কনভার্জেন্ট থেকে ডাইভার্জেন্ট যে পার্টটা সেটা হচ্ছে 3 to 4 টাইমস বড় রাখতে হয়। তোমরা যখন পরীক্ষায় চিত্র আঁকবা তখন হচ্ছে সুন্দর করে আঁকবা, যেন বোঝা যায় যে আমার কনভার্জিং পার্ট থেকে ডাইভার্জেন্ট যে পার্টটা বড়, সেই পার্টটুকু যেন চিত্রে ভিজিবল ভালো করে হয়ে ওঠে। এখন শুধু হচ্ছে নর্মালি হচ্ছে হাতে যদি এঁকে দাও, হাতে আঁকতেই পারো, কিন্তু চিত্র থেকে যেন বোঝা যায় যে কনভার্জিং পার্ট থেকে আমার ডাইভার্জিং পার্টটা বড়, কারণ ডাইভার্জেন্ট পার্ট অবশ্যই কনভার্জেন্ট পার্ট থেকে 3 to 4 বড় হতে হবে। লেন্থটুকু হচ্ছে 3 to 4 টাইমস বড় আসতে হবে। তাহলে কনভার্জেন্ট, থ্রট এবং ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট পার্টটা ইনলেট নামেও পরিচিত, থ্রটটা ফিক্সড থাকবে থ্রট, এবং ডাইভার্জেন্ট যে পার্ট সেটা হচ্ছে আউটলেট নামেও পরিচিত। এই 3টা হচ্ছে আমাদের ভেঞ্চুরিমিটারের পার্ট। এখন ভেঞ্চুরিমিটারের
ভেঞ্চুরি প্রিন্সিপাল, আমাদের আরেকটা টার্ম হচ্ছে ভেঞ্চুরি প্রিন্সিপাল, এবং এই টার্মটা হচ্ছে মনে রাখতে হবে, এটা অনেক সময় হচ্ছে পরীক্ষাতে দেয়া হয় যে ভেঞ্চুরি প্রিন্সিপালটা কি সেটা হচ্ছে লিখে দিতে হবে। এবং ভেঞ্চুরি প্রিন্সিপাল, এই যে এখানে লাইনটুকু আছে, এই পুরো লাইনটুকু হচ্ছে হুবহু মুখস্থ করে ফেলবা পরীক্ষার খাতায় লেখার জন্য। আর ভাইবা বোর্ডের উত্তর সেটা হচ্ছে তোমরা বাংলা নিজেরা নিজেদের মতো হচ্ছে গুছিয়ে বললেই হবে, এটা সমস্যা নাই। তো পরীক্ষাতে হচ্ছে অল্প একটু যেহেতু লাইন, এটা হুবহু মুখস্থ করে ফেলবা। পরীক্ষাতে যদি ভেঞ্চুরি প্রিন্সিপাল আসে তাহলে হচ্ছে এতটুকু লাইন তুলে দিলেই হবে, এক্সট্রা বেশি কথা লেখার দরকার নেই। মানে ভেঞ্চুরি প্রিন্সিপালটা কি? When a liquid is flowing through a venturimeter, যখন কোন একটা লিকুইড ভেঞ্চুরিমিটার দিয়ে ফ্লো হবে, the velocity increases between inlet and throat section and pressure decreases. যখন ভেঞ্চুরিমিটার দিয়ে একটা লিকুইড ফ্লো হবে তখন ইনলেট এবং থ্রট সেকশনের মধ্যে ভ্যালোসিটি ইনক্রিজ হবে এবং প্রেসার ডিক্রিজ হবে। আমরা যদি হচ্ছে কনভার্জেন্ট থেকে থ্রটের দিকে যাই তাহলে ধীরে ধীরে যেহেতু ডায়ামিটার কমতেছে, তার মানে এরিয়া কমতেছে, এখানে কি হচ্ছে ভ্যালোসিটি হচ্ছে ধীরে ধীরে বাড়তেছে, এটাই ভেঞ্চুরি প্রিন্সিপাল। কনভার্জেন্ট থেকে যখন আমরা থ্রটের দিকে যাব আমাদের ভ্যালোসিটি বাড়তে থাকবে, প্রেসার কমতে থাকবে। যখন থ্রটে আসবো, যেহেতু হচ্ছে ডায়ামিটার কনস্ট্যান্ট, থ্রটে সবকিছুই কনস্ট্যান্ট থাকবে, প্রেসার এবং ভ্যালোসিটি কনস্ট্যান্ট থাকবে। তারপর যখন আমরা থ্রট থেকে ডাইভারজেন্টের দিকে যাচ্ছি তখন আস্তে আস্তে প্রেসারটা তখন আস্তে আস্তে ভ্যালোসিটি ডিক্রিজ করতে থাকবে এবং প্রেসার বাড়তে থাকবে। যখন কনভার্জেন্ট থেকে থ্রটের দিকে যাচ্ছি ভ্যালোসিটি বাড়তেছে। কেন ভ্যালোসিটি বাড়তেছে? কারণ কন্টিনিউটি ইকুয়েশন ফলো করতেছে। অবশ্যই আমাদের এখানে কন্টিনিউটি ইকুয়েশন ফলো হচ্ছে, তাহলে কন্টিনিউটি ইকুয়েশন যখন ফলো হবে তার মানে কি এরিয়া যেহেতু কমতেছে অবশ্যই আমাকে ভ্যালোসিটি বাড়তেই হবে, না হলে কন্টিনিউটি ইকুয়েশন এখানে মেনটেন হবে না। তাহলে কনভার্জেন্ট থেকে যখন আমরা থ্রটের দিকে যাচ্ছি আমাদের ভ্যালোসিটি বাড়ছে এবং প্রেসার কমতেছে। যখন থ্রটে আসলাম তখন হচ্ছে আমার ভ্যালোসিটিটা ম্যাক্সিমাম হবে এবং প্রেসারটা মিনিমাম হবে। তারপর হচ্ছে যখন আবার থ্রট থেকে ডাইভারজেন্টের দিকে যাচ্ছি ভ্যালোসিটি ধীরে ধীরে কমতেছে এবং প্রেসার বাড়তেছে। তাহলে এই হচ্ছে ভেঞ্চুরি প্রিন্সিপাল। এখন যদি এখানে লাইনটা খেয়াল করো তাহলে প্রথম তো গেলই ভ্যালোসিটি হচ্ছে ধীরে ধীরে বাড়তেছে, প্রেসার কমতেছে, এবং অ্যাট দ্য থ্রটে ভ্যালোসিটি সব থেকে বেশি হচ্ছে এবং প্রেসার সব থেকে কম হচ্ছে। তারপর ভ্যালোসিটি ডিক্রিজ করতেছে বিটুইন থ্রট এন্ড আউটলেট সেকশন এবং প্রেসার ইনক্রিজ করতেছে। তার মানে ভেঞ্চুরি প্রিন্সিপালের মেইন যে কথাটা সেটা হচ্ছে ভ্যালোসিটি এবং প্রেসার ইনভার্সলি রিলেটেড, একটা আরেকটার সাথে হচ্ছে অপোজিটলি রিলেটেড। কারণ ভ্যালোসিটি যদি বাড়ে প্রেসার আমাদের কমে এবং ভ্যালোসিটি যদি কমে তাহলে প্রেসার বাড়বে। এটাই হচ্ছে ভেঞ্চুরি প্রিন্সিপাল। প্রেসার এবং ভ্যালোসিটির মধ্যে এই যে ইনভার্স যে রিলেশন, এই রিলেশনটা প্রকাশ করার জন্যই হচ্ছে ভেঞ্চুরি প্রিন্সিপালটা হচ্ছে প্রোভাইড করা। তাহলে আমাদের ভ্যালোসিটি প্রিন্সিপালের মেন টার্গেটই হচ্ছে যখনই ভ্যালোসিটি বাড়বে প্রেসার কমবে এবং যখন ভ্যালোসিটি কমবে তখন হচ্ছে প্রেসার বাড়বে। তারপর হচ্ছে আমরা এখন একটা ইকুয়েশন ডিরাইভ করব, সেটা হচ্ছে ডিসচার্জ থ্রু এ ভেঞ্চুরিমিটার। আর ভেঞ্চুরি প্রিন্সিপালে কারো কোনো প্রশ্ন আছে? জি ম্যাডাম। বলো। ম্যাডাম এই ক্ষেত্রে যে প্রেসার এবং ভ্যালোসিটির মধ্যে যে ইনভার্স রিলেশন সেটা কি আমরা কোনো জায়গায় পড়বো নাকি এতটুকুই? ম্যাডাম এই জিনিসটা ম্যাডাম ক্লিয়ার হচ্ছে না ম্যাম। না, এটা এখানেই থাকবে। মানে তোমার হচ্ছে কনফিউশনটা কেন লাগতেছে? মানে তুমি নরমালি বলতেছো যে প্রেসার ভ্যালোসিটি যদি বাড়ে তাহলে তো প্রেসারও বাড়বে, এই সেন্স থেকে কি? জি ম্যাডাম, যে প্রেসার বাড়ার কারণে এই জায়গাতে ভ্যালোসিটি বাড়তেছে আমার না, চিন্তা এই জায়গাতে প্রেসার বাড়ার জন্য ভ্যালোসিটি বাড়তেছে না। মানে তুমি হচ্ছে নরমালি চিন্তা করো, এটা কিভাবে বলবো, আচ্ছা মানে নরমালি তুমি যে প্রেসারটাকে চিন্তা করতেছো, ধরো আমি যদি হচ্ছে খুবই স্পিডে দৌড়ে এসে কাউকে ধাক্কা দেই তাহলে অবশ্যই তার গায়ে কি প্রেসার বেশি পড়বে, তাই না? আর যদি কেউ হচ্ছে
আস্তে এসে কাউকে ধাক্কা দিল, তাহলে অবশ্যই তার হচ্ছে প্রেশার কম হবে। নর্মাল সেন্সটা কিন্তু তাই বোঝাচ্ছে। তাহলে এইখানেও যদি আমরা ধরি যে ধরো ব্যাপারটা এরকম যে খুবই হাই স্পিডে হচ্ছে একটা লিকুইড ফ্লো হচ্ছে, তুমি সেখানে ওই ফ্লুইডটাকে ধরো বাধা দেওয়ার চেষ্টা করতেছো কোনো একটা কিছু দিয়ে, তাহলে হচ্ছে ওইখানে অবশ্যই প্রেশার বেশি পাবে। অফকোর্স প্রেশার বেশি পাবে, মানে বেশি ভেলোসিটি যেহেতু আসতেছে, তাহলে কোনো একটা অবজেক্টের ওপর ও অবশ্যই বেশি প্রেশার দিবে। আর যদি হচ্ছে ও স্লো মোশন হয়ে যে কোনো একটা অবজেক্টে ধাক্কা দেয়, তাহলে অবশ্যই হচ্ছে ওই প্রেশারটাও কম হবে। কিন্তু এইখানে মানে আমরা হচ্ছে এই ভেঞ্চুরিতে যেই ভেঞ্চুরি বা বার্নৌলিসের কথাই যদি বলি, বার্নৌলিস ইকুয়েশনে যে প্রেশারটার কথা বলতেছি, এটা কিন্তু হচ্ছে ফ্লুইডের ইন্টারনাল প্রেশার। বুঝতে পারছো? মানে এখন হচ্ছে এটা কিন্তু এক্সটার্নাল প্রেশার না, ফ্লুইডের ইন্টারনাল প্রেশারটা কতটুকু সেইটা। তাহলে এখন এই ইন্টারনাল প্রেশারটা ওইটা থেকে আলাদা, ডিফারেন্স। বুঝছো? মানে তুমি যেই সেন্সে বলতেছো যে হচ্ছে নর্মালি ভেলোসিটি বেশি হলে তো প্রেশার বেশি হবে, হ্যাঁ অবশ্যই কোন একটা কিছুর ভেলোসিটি যদি বেশি হয় তাহলে তো প্রেশার বেশি হবে, কিন্তু এইখানে আমরা যে প্রেশারটা কনসিডারেশন করতেছি, এইখানে আমাদের যে প্রেশার নিয়ে কাজকর্ম হবে সেটা ওই প্রেশার থেকে আলাদা। ঠিক আছে? এখানে যে প্রেশারটা সেটা ফ্লুইডের ইন্টারনাল প্রেশার, এবং এইটা ভেলোসিটির সাথে হচ্ছে ইনভার্সলি রিলেটেড হবে। ঠিক আছে? এটা তো আলামিনের কোশ্চেনে ছিল বোধহয়, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, ম্যাম কি এটা এইভাবে মনে রাখবো? বুঝি নাই। এই জিনিসটা কি শুধু আমরা তাহলে এইভাবে মনে রাখবো যে প্রেশার বাড়তেছে ভেলোসিটি কমতেছে এরকম? হ্যাঁ অবশ্যই, এখানে এখানে ভেলোসিটির সাথে প্রেসারের রিলেশনটা পুরাই ইনভার্স, একটা আরেকটার সাথে ইনভার্সলি রিলেটেড। মানে আমরা এতদিন যা করে আসলাম তার সাথে তো এটা মিলতেছে না, সেজন্য বলে দিতেছি আমরা ব্যতিক্রম ভাবে মনে রাখবো। হ্যাঁ, এটা অবশ্যই ব্যতিক্রম ভাবে মনে রাখবা, যেহেতু ওইটার মতো না, এখানে অবশ্যই ব্যতিক্রম ভাবে মনে রাখতে হবে। কারণ এই জন্যই তো বললাম এটা এক্সটার্নাল প্রেশারটা না। তোমরা যেটা চিন্তা করতেছো যে স্পিড যদি কোনো কিছুর বেশি হয় তাহলে তার প্রেশার বেশি হবে, অবশ্যই প্রেশার বেশি হবে, সেটার সাথে আমিও একমত। রিয়েল কেসে যদি চিন্তা করো তাহলে সেটা অবশ্যই তাই হবে। কিন্তু এইখানে বার্নৌলিস ইকুয়েশনে যেটা বা ভেঞ্চুরি প্রিন্সিপালে যেটা দেখানো হলো, এটা হচ্ছে ফ্লুইডের ইন্টারনাল যে প্রেশারটা, এবং সেই ইন্টারনাল প্রেশারটা ভেলোসিটির সাথে ইনভার্সলি রিলেটেড, একটা আরেকটার সাথে বিপরীতভাবে রিলেটেড হবে। কারণ আমরা যদি হচ্ছে এখানে ওই এনার্জি কনজারভেশনটা যদি চিন্তা করি, মানে তুমি যদি বার্নৌলিস ইকুয়েশনটা চিন্তা করো, তাহলে কি আমরা মানে চিন্তা কি করেছিলাম, আমাদের যে দুইটা সেকশনের এনার্জি কনস্ট্যান্ট থাকবে, তাই না? সেটা আমাদের চিন্তা ছিল না? সেটা টোটাল এনার্জি আমাদের দুইটা সেকশনে কনস্ট্যান্ট থাকবে, ফ্লুইড যেখানেই মুভ করুক না কেন। তাহলে ওই যে কনস্ট্যান্ট ছিল, ওই কনস্ট্যান্টে আমরা টোটাল এনার্জি আমাদের কি আসছিল, ভেলোসিটি হেড ছিল, প্রেসার হেড ছিল, ইলিভেশন হেড ছিল। তাহলে নর্মালি কি ওইখানে যখন হচ্ছে আমরা চিন্তা করেছিলাম যে ভেলোসিটি আলটিমেটলি আমাদের কি, যখন পাইপ চিন্তা করলাম, যখন কোনো একটা পাইপের বড় প্রান্ত থেকে ছোট প্রান্তের দিকে গেল, তাহলে অবশ্যই সেখানে ভেলোসিটি বেড়েছিল এবং কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়েছিল। যদি আমরা ভেলোসিটি চিন্তা করি তাহলে ভেলোসিটির প্রেক্ষিতে আমাদের কি আসবে, কাইনেটিক এনার্জি আসবে। তাহলে এই যে কাইনেটিক এনার্জি বাড়লো, একটা থেকে আরেকটা সেকশনে যখন কাইনেটিক এনার্জি বেড়ে গেল, তাহলে আমাদের যদি টোটাল এনার্জিটা যদি আমরা সেম রাখতে চাই, একটা যেহেতু বেড়ে গেছে তাহলে কি অবশ্যই আরেকটা কমতে হবে না? আরেকটাকে তো কমতেই হবে, তা না হলে তো হচ্ছে টোটাল এনার্জি আমাদের কনস্ট্যান্ট থাকবে না বার্নৌলিস জি ম্যাম। ইকুয়েশনের ক্ষেত্রে, তাই না? তাহলে ওই যে এই সেন্স থেকেই, তাহলে এখানে যদি আমরা এটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, এইখানে আমাদের সম্পর্কটা হচ্ছে ইনভার্স। ঠিক আছে? জি ম্যাম, এইখানে আমাদের এখানে সম্পর্কটা, এনার্জি ঠিক রাখার জন্য হ্যাঁ তাহলে একটা যেহেতু বাড়তেছে আর একটা তো কমতেই হবে, হ্যাঁ তাহলে একটা তো আমাদেরকে কমতেই হবে নর্মাল সেন্সে। তাহলে এই জন্যই যে আমাদের যেহেতু এখানে আমরা কনজারভেশন অফ এনার্জি চিন্তা করি, তাহলে ওইভাবেও হচ্ছে এটা তাই থাকবে। আর তোমরা এইখানে মনে রাখবা যে একটার সাথে আরেকটা ইনভার্স সম্পর্ক, তাহলে আর হচ্ছে কনফিউশন তৈরি হবে না। ঠিক আছে? মানে এখানে শুধু তোমরা মনে রাখবা যে হ্যাঁ এনার্জির দিকে তাকালেই তো এটা বোঝা যায় যে হ্যাঁ এটা এনার্জিটা বোঝা ঠিক যাচ্ছে, রাখতে ওইটাই বললাম যে ওইটা হচ্ছে তোমরা যারা আরো ভালোভাবে ক্লিয়ার হতে চাও, একটু খেয়াল করলেই, একটু চেষ্টা করলেই বুঝতে পারবা যে এখানে কেন সম্পর্কটা এরকম হচ্ছে। আর সবার জন্য বলতেছি, সিম্পলি সহজে মনে রাখার জন্য এখানে এই কেসে মনে রাখবা যে ভেলোসিটির সাথে এইখানে আমার প্রেসারের সম্পর্কটা ইনভার্স, একটা আরেকটার সাথে বিপরীতভাবে অবস্থান করতেছে। এখন কেন অবস্থান করতেছে এটার ব্যাখ্যা হচ্ছে আমি বললাম। এখন এই ব্যাখ্যা যদি তোমাদের কাছে নিতে কঠিন লাগে, মানে যাদের কাছে কঠিন লাগে তারা জাস্ট নর্মালি মনে রাখো যে হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক বিপরীত হবে। আমার প্রেসার যদি বাড়ে তাহলে ভেলোসিটি কমবে, ভেলোসিটি যদি বাড়ে তাহলে প্রেসার কমবে। শুধু এই পয়েন্টটা মনে রাখো, তাহলে হচ্ছে দেখবা যে অন্তত থিওরি ডিরাইভ করতে এবং ম্যাথ করতে প্রবলেম হবে না, প্লাস ভাইভা বোর্ডে প্রসেস করবা না। কারণ অনেক সময় হবে যে ভাইভা বোর্ডে নর্মালি যেটা হয়
তোমরা যদি বলতে ভুল করে ফেলো তাহলে ওই যে নিয়ে হচ্ছে স্যাররাও কোশ্চেন করবে, ওই কোশ্চেন কাচাইতে থাকবে, তখন হচ্ছে উল্টাপাল্টা লাগাই দিবা। তো এত কিছু বলার দরকার নাই। তোমাদেরকে যদি ভেনসুরি প্রিন্সিপাল জিজ্ঞেস করা হয় বা কোনো সম্পর্ক এখানে আসে, তাহলে তোমরা জাস্ট বলবা যে ভেনসুরি প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে একটা আরেকটার সাথে ইনভার্সিটি রিলেটেড। কেন ইনভার্সিটি রিলেটেড ওই প্রশ্ন মাথায় আনার দরকার নাই। ওই প্রশ্ন মাথায় আসলে তখন তোমাদেরকে ওই যে এইভাবে বলতে হবে। এখানে যেহেতু ইন্টারনাল প্রেশারটা কনসিডারেশনে আসতেছে, আবার আমাদের হচ্ছে এনার্জি কনজারভেশনের ব্যাপার আছে, কিন্তু ওইটা হচ্ছে যাওয়ার দরকার নাই ওই টার্মে। মানে তোমরা যদি না প্রশ্ন বেশিকে হচ্ছে না ঘুরাও তাহলে হয়তো ওই পর্যন্ত যাবেই না। ভাইবা বোর্ডে যতটা সম্ভব সিম্পল থাকারই চেষ্টা করা হয়। মানে তুমি কিভাবে অ্যান্সার করতেছো সেটার উপরই কিন্তু পরবর্তী কোশ্চেন গুলো ভাইবা বোর্ডে চলে আসে। এজন্য তোমরা যদি সিম্পলি অ্যান্সার করো যে ভেঞ্চুরি প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি একটার সাথে আরেকটা সম্পর্ক বিপরীত, সেটাই হচ্ছে আমাদের ভেঞ্চুরি প্রিন্সিপাল, তাহলে ওই সম্পর্ক অনুযায়ী হচ্ছে যখন আমাদের ভেলোসিটি কমবে তখন ভেলোসিটি বাড়বে, আর সরি ভেলোসিটি যখন কমবে তখন প্রেসার বাড়বে। আর যদি ভেঞ্চুরি প্রিন্সিপালটা জিজ্ঞেস করা হয় যে ভেঞ্চুরি প্রিন্সিপাল কি, তখন হুবহু এই কথাটুকুই বলে দিতে হবে, পুরাটাই বলতে হবে যে কনভার্জিং পার্ট থেকে যখন থ্রটে আসবে তখন ভেলোসিটি বাড়বে, প্রেসার কমবে। থ্রটে প্রেসার হচ্ছে কম থাকবে, ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে। আবার থ্রট থেকে যখন ডাইভারজেন্টের দিকে আসবে তখন ভেলোসিটি কমতে থাকবে এবং প্রেসার বাড়তে থাকবে। এই পুরো যে তিনটা লাইন, এই যে তিনটা জায়গায় ভেলোসিটি প্রেসারে চেঞ্জ হচ্ছে, এই সবগুলো বিষয় কিন্তু ভেঞ্চুরি প্রিন্সিপালের পার্ট। এই জন্য এই পুরাটাই বলতে হবে। শুধু যদি আবার একটা কথা বলে দাও যে ভেঞ্চুরি প্রিন্সিপাল মানে অনুযায়ী হচ্ছে প্রেসার কমবে ভেলোসিটি বাড়বে, শুধু এই একটা লাইন বললে কিন্তু আবার হবে না। প্রিন্সিপাল যখন জিজ্ঞেস করা হবে তখন এই তিনটা কেসই বলতে হবে, কনভার্জেন্ট থেকে শুরু করে সম্পূর্ণ ডাইভারজেন্ট পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা ইকুয়েশন ডিরাইভ করব ভেঞ্চুরি মিটারের মধ্য দিয়ে যখন লিকুইড ফ্লো হবে তার ডিসচার্জ কত, সেই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করব। তাহলে আমরা ধরে নিচ্ছি কোন একটা পাইপে একটা ভেঞ্চুরি মিটার সেট করা আছে, সেই ভেঞ্চুরি মিটারের সেকশন 1 যেটা, সেটা আমরা কনভার্জিং পার্টের আগে ধরি সেকশন 1, এবং থ্রড যে সেকশন সেখানে ধরে নিলাম হচ্ছে সেকশন 2। তাহলে আমরা হচ্ছে দুইটা জায়গায় সেকশন চিন্তা করে নিলাম, একটা কনভার্জেন্টের কাছে আরেকটা হচ্ছে থ্রড সেকশনে। তাহলে প্রথম যে আমাদের সেকশন 1 সেখানে ধরে নিচ্ছি প্রেসার P1, ভেলোসিটি V1, ডায়ামিটার D1 এবং এরিয়া হচ্ছে A1। ঠিক সেম ভাবেই থ্রড যে সেকশন সেখানে হচ্ছে প্রেসার P2, ভেলোসিটি V2, ডায়ামিটার D2 এবং এরিয়া হচ্ছে A2। তাহলে দুইটা সেকশন আমরা ধরে নিচ্ছি এবং এই দুইটা সেকশনে আমরা দুইটা পিজোমিটার সেট করলাম। আমি এখানে পিজোমিটারও সেট করতে পারি, ম্যানোমিটারও সেট করতে পারি, কিন্তু যখন আমরা ইকুয়েশনটা ডিরাইভ করতেছি তখন আমরা সিম্পলি পিজোমিটার সেট করে দিলাম। তাহলে পিজোমিটার যদি সেট করে দেই তাহলে আমাদের এই যে পাইপের মধ্যে যে লিকুইড, সেই লিকুইডটাই তো হচ্ছে প্রেসারটা দেখানোর জন্য ওই লিকুইডটাই তো হচ্ছে পিজোমিটারে কিছু নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠে যাবে, সেটাই নর্মাল নিয়ম। কারণ আমরা যদি কোনো একটা পাইপে পিজোমিটার সেট করে দেই তাহলে পাইপের যে লিকুইড আছে সেই লিকুইডটাই পিজোমিটারে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠে যাবে অ্যাকর্ডিং টু দ্য প্রেসার। মানে এখানে প্রেসার যত, সেই প্রেসারের অনুযায়ী একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত আমাদের পিজোমিটারে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত লিকুইডটা উঠে যাবে। তাহলে আমরা যদি সেকশন 1-এ একটা পিজোমিটার সেট করি তাহলে এখানে ধরে নিলাম এই যে লিকুইড লেভেল যেটা দেখতে পাচ্ছ এই পর্যন্ত হাইট উঠলো, এবং যদি থ্রড সেকশনে পিজোমিটার সেট করি, থ্রড সেকশনে কি হবে আমরা কিছুক্ষণ আগে ভেঞ্চুরি প্রিন্সিপাল যেটা দেখে আসছি, থ্রটে হচ্ছে আমাদের প্রেসার হচ্ছে কম হবে। তাহলে প্রেসার কম হওয়া মানে অবশ্যই হচ্ছে আমাদের লিকুইড এখানে কম আসবে। তাহলে এই যে কম ধরে নিলাম লিকুইড লেভেল এই পর্যন্ত আসলো, তাহলে এই যে দুইটা পিজোমিটারের লিকুইড লেভেল পর্যন্ত উঠলো এবং এই দুইটা পিজোমিটারে আমরা এই যে হাইটের ডিফারেন্সটুকু পাবো, এখানে যেটা এইচ দিয়ে দেখালো, এই যে হাইটের ডিফারেন্সটুকু পাচ্ছি এটা আলটিমেটলি কিসের ডিফারেন্স পাচ্ছি? প্রেসার ডিফারেন্স। এই যে দুইটা সেকশন, ওই দুইটা সেকশনের প্রেসার ডিফারেন্সটাকেই এখানে এইচ এর মাধ্যমে দেখানো হলো। আবার বলতেছি, সেকশন 1-এ যদি আমরা একটা পিজোমিটার সেট করি এবং সেকশন 2-তে যদি একটা পিজোমিটার সেট করি তাহলে এই দুইটা পিজোমিটারের রিডিং এর যে ডিফারেন্সটা আসতেছে সেই ডিফারেন্সটাই আলটিমেটলি আমাদের প্রেসার হেডকে রিপ্রেজেন্ট করতেছে। প্রেসার হেডের যে ডিফারেন্সটুকু সেই ডিফারেন্সটুকুকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এই এইচ এর মানটা। তাহলে আমরা এখন ইকুয়েশন ডেরিভেশনে যাই, লেটাস যা যা কনসিডারেশনে ধরা সেগুলো ধরে নিলাম। তাহলে এখন হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব বার্নৌলিস ইকুয়েশন।
কারণ এগুলো সবগুলো ইনস্ট্রুমেন্টেই বার্নৌলিস ইকুয়েশনই অ্যাপ্লাই হয়। তাহলে আমরা যদি বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করি, বার্নৌলিস ইকুয়েশন লিখলাম, অ্যাকর্ডিং টু বার্নৌলিস ইকুয়েশন আমরা জানি Z1 V1 P1 ইজ ইকুয়াল টু Z2 V2 P2, এই দিয়ে ইকুয়েশনটা থাকলো। এখন আমরা ধরে নিচ্ছি আমাদের এই যে পাইপের সেন্টার লাইন, এই যে ভেঞ্চুরি মিটারটা, এটা অবশ্যই একটা পাইপে সেট করা। এই প্রথম যে এই যে ইনলেট দেখতে পাচ্ছ, মানে হলুদ কালার দিয়ে যতটুকু দেখাই অংশটুকু ভেঞ্চুরি মিটার, বাকি হচ্ছে নেভি ব্লু দিয়ে যে অংশটুকু দেখানো এগুলো কিন্তু পাইপের সেকশন। তাহলে আমরা ধরে নিচ্ছি পাইপের যে সেন্টার লাইনটা সেটাই হচ্ছে আমাদের ড্যাটাম লাইন। পাইপের যে সেন্টার লাইনটা সেটাই হচ্ছে আমাদের ড্যাটাম লাইন। তাহলে ওইটা যদি ড্যাটাম লাইন হয় তাহলে আমাদের এখানে সেকশন 1 এ যে এলিভেশন হেড Z1 এবং সেকশন 2 তে যে এলিভেশন হেড Z2, এই দুইটা কি সেম এলিভেশনেই অবস্থান করতেছে, কারণ আমরা ধরেই নিচ্ছি সেন্টার বরাবর হচ্ছে আমাদের ড্যাটাম লাইন। তার মানে Z1 এবং Z2 সেম এলিভেশন অবস্থান করতেছে, এবং সেম এলিভেশন অবস্থান করার কারণে দুইটার মান সেম হবে। আর সেম হওয়া মানে আমরা Z1 ইজ ইকুয়াল টু Z2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 দেখাতে পারি। তার মানে এই ইকুয়েশন থেকে আমার Z1 এবং Z2 বাদ হয়ে গেল। তাহলে আমি Z1 এবং Z2 কে বাদ দিয়ে এই ইকুয়েশনটাকে যদি অ্যারেঞ্জ করি তাহলে এই 2 নাম্বার ইকুয়েশনের মতো পাবো। জাস্ট নর্মালি অ্যারেঞ্জ করা, পিপি যে টার্মটা সেটাকে ডান পাশে নিয়ে আসলাম, ভিটি ওইটাকে হচ্ছে অপর পাশে নিয়ে গেলাম। তাহলে এখন এইখান থেকে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন পর্যন্ত রাখলাম। তারপর কি, যেহেতু আমাদের ফ্লো কন্টিনিউয়াস, ফ্লো কন্টিনিউটি ইকুয়েশন এখানে মেনটেন হচ্ছে, তাহলে কন্টিনিউটি ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করি। কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী A1 V1 ইজ ইকুয়াল টু হচ্ছে A2 V2। তাহলে এখান থেকে আমরা V1 কে আলাদা করে নিলাম। V1 কে যদি আলাদা করে নেই, A1 টা ইকুয়েশনের অপর পাশে চলে যাবে এবং সেই V1 কে স্কয়ার করে আমরা এই ইকুয়েশন পর্যন্ত বের করলাম। V1 টাকে বের করে জাস্ট V1 এর স্কয়ার করে দিলাম। তাহলে এখন এই V1 এর মানটা আমরা এই 2 নাম্বার ইকুয়েশনে বসাবো। V1 এর এই মানটা আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসাচ্ছি। 2 নাম্বার ইকুয়েশনে V1 এর মান বসাও অ্যাজ ইউজুয়াল। এখানে যেহেতু হচ্ছে সংক্ষেপে করা, এখানে পুরোপুরি কিন্তু হচ্ছে ভেঙে করা না, তোমরা অবশ্যই হচ্ছে ভেঙে মানটা বসায় তারপর করবা। তাহলে V1 এর মান বসানোর পরে ওটাকে যদি অ্যারেঞ্জ করো তাহলে এইরকম একটা ইকুয়েশন পাবা। V1 এর মানটা 2 নাম্বার ইকুয়েশনে বসানোর পরে এইরকম একটা ইকুয়েশন তোমরা পাবা। এবং তারপর এই ইকুয়েশন থেকে এই যে P1 বাই W মাইনাস P2 বাই W, এই যে দুইটা প্রেসারের ডিফারেন্স যেটা প্রথমে বলে নিয়েছিলাম চিত্রেতে, এই দুইটা প্রেসারের ডিফারেন্সটাই কি হচ্ছে H। কেন H সে ব্যাখ্যা আগে দেওয়া হলো, কারণ আমাদের এই প্রেসার ডিফারেন্সটাই হচ্ছে আমরা পিজোমিটারে দেখতে পাচ্ছি। এই যে H পিজোমিটারে আমাদের মানটা পাচ্ছি আমরা, দুইটা ডিফারেন্স, এটা কি আলটিমেটলি আমাদের প্রেসারের ডিফারেন্স। তাহলে এই যে P1 বাই W মাইনাস P2 বাই W, এই প্রেসার ডিফারেন্সের মানটাই হচ্ছে আমাদের H। তাহলে আমরা এই ইকুয়েশনে P1 বাই W মাইনাস P2 বাই W এর পরিবর্তে মান বসাবো হচ্ছে H। H ইজ ইকুয়াল টু বাকিটুকু রাখবো এবং রেখে এইখানে হচ্ছে আমরা বের করলাম V2 কত, V2 ইজ ইকুয়াল টু বের হলো আমাদের এই মানটুকু। V2 ইজ ইকুয়াল টু জাস্ট অ্যারেঞ্জ করা, এই ইকুয়েশন থেকে এখানে জাস্ট অ্যারেঞ্জ করে V2 এর মান বের করা, আর কিছু না। তাহলে এরপরে ফাইনালি হচ্ছে ডিসচার্জ। তাহলে থিওরিটিক্যাল ডিসচার্জ, কারণ কন্টিনিউটি ইকুয়েশনে আমরা যে ডিসচার্জের কথা বলি সেটা থিওরিটিক্যাল ডিসচার্জে। তাহলে সেই থিওরিটিক্যাল ডিসচার্জ Q ইজ ইকুয়াল টু হচ্ছে A2 V2। তাহলে আমাদের এখানে V2 এর জাস্ট মানটা বসাতে হবে এবং V2 এর মান বসে তার সাথে যে A2 গুণ অবস্থায় থাকবে, এটাকে অ্যারেঞ্জ করে রাখলেই আমরা ফাইনালি ভেঞ্চুরি মিটারের জন্য থিওরিটিক্যাল ডিসচার্জের ইকুয়েশন পেয়ে যাচ্ছি। ভেঞ্চুরি মিটারের জন্য থিওরিটিক্যাল ডিসচার্জের ইকুয়েশনটা হচ্ছে √2 GH A1 A2 ডিভাইডেড বাই √A1 স্কয়ার মাইনাস A2 স্কয়ার। এই ইকুয়েশন তোমাদের মনে রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে, কারণ এই ইকুয়েশন দিয়ে ম্যাথ করতে হবে। তাহলে ইকুয়েশন তো নর্মালি ডিরাইভ করে আসলাম এবং ডিরাইভ করে আসার পর ফাইনালি এটা মনেও রাখতে হবে যে ভেঞ্চুরি মিটারের জন্য থিওরিটিক্যাল ডিসচার্জের ইকুয়েশনটা কি। তাহলে এইখানে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে Q ইজ ইকুয়াল টু A2 V2 দিয়ে কেন করলাম, A1 V1 দিয়ে করলেও তো হতো। যদি A1 V1 দিয়েও করো তাহলেও হচ্ছে ইকুয়েশন সেম আসবে। A1 V1 দিয়েও যদি করো তোমরা আলাদা করে করে চাইলে দেখতেও পারো, তখনও আমাদের এই ইকুয়েশনটাই আসবে। তখন জাস্ট আলাদা করে এইখানে যেরকম V2 এর মানটা বের করলাম এইখানে V1 এর মানটা বের করে নিতে হবে, তাহলেই হবে। বাকি সব সেমই আসবে, যেহেতু কন্টিনিউটি ইকুয়েশন। A1 V1 মানে যা বোঝাচ্ছে A2 V2 মানে
সেম জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে ফাইনালি আমরা ইকুয়েশন পাচ্ছি √2 GH A1 A2 ডিভাইডেড বাই √A1 স্কয়ার মাইনাস A2 স্কয়ার। আমি আবার বলবো প্রথম থেকে আরেকবার। আমি একটা ভেঞ্চুরিমিটারকে একটা পাইপের মধ্যে সেট করে দিলাম, তাহলে তার কনভার্জিং পার্টে ধরে নিচ্ছি হচ্ছে সেকশন 1 এবং থ্রটে ধরে নিচ্ছি সেকশন 2। বাকি যা যা ধরে নেওয়ার আমাদের যে ব্যাপার আছে প্রেসার, ভেলোসিটি, ডায়ামিটার, এরিয়া, দুইটা সেকশনের জন্য আমরা ধরে নিব। এবং তারপর হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করব। প্রথম ইনিশিয়াল কনসিডারেশনের পরে আমরা বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করব। বার্নৌলিস ইকুয়েশনটা লিখব এবং বার্নৌলিস ইকুয়েশন লেখার পরে আমরা এখানে ড্যাটাম লাইনটা ধরে নিচ্ছি পাইপের যে সেন্টার লাইন সেটাই হচ্ছে আমাদের ড্যাটাম লাইন। তাহলে পাইপের সেন্টার লাইনটা ড্যাটাম লাইন হওয়ার জন্য এইখানে আমাদের সেকশন 1 এবং সেকশন 2 দুই জায়গাতেই ইলিভেশন হেড জেটের মানটা 0। ইলিভেশন হেড জেটের মান 0 বা দুইটা জায়গায় ইলিভেশন হেড জেটের মান সমান। তাহলে জেটের মানটা বসানোর পর আমরা ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 পাচ্ছি এবং ইকুয়েশন 2 তে এই যে P1/W মাইনাস P2/W, আচ্ছা এটা পরে বসো, তাহলে আমরা ইকুয়েশন 2 পর্যন্ত পেলাম। ইকুয়েশন 2 পাওয়ার পর আমরা অ্যাপ্লাই করব হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে কন্টিনিউটি ইকুয়েশন অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা V1 স্কয়ারের মান বের করলাম। V1 স্কয়ারের মান বের করার পরে আমরা হচ্ছে ইকুয়েশন 2 তে বসাবো। ইকুয়েশন 2 তে V1 স্কয়ারের মান বসাবো। সেই মানটা বসানোর পরে আমরা এই যে P1/W মাইনাস P2/W প্রেসার ডিফারেন্স, এই প্রেসার ডিফারেন্সটাকে রিপ্লেস করে দিব H দিয়ে অ্যাকর্ডিং টু আওয়ার ফিগার, কারণ আমাদের চিত্র অনুযায়ী এটা আমরা দেখতে পাচ্ছি প্রেসার ডিফারেন্সটা হচ্ছে আমাদের H। তাহলে আমরা H দিয়ে ইকুয়েশনটা পাবো এবং সেইখান থেকে অ্যাগেন আমরা V2 এর মান বের করব। V2 এর মান বের করার পরে ফাইনালি ডিসচার্জের ইকুয়েশন। ডিসচার্জের ইকুয়েশন আমরা জানি Q ইজ ইকুয়াল টু AV। তাহলে আমি এখানে হচ্ছে A2 V2 দিয়ে চিন্তা করে নিলাম। A2 V2 এর জায়গায় V2 এর মানটা যখন আমি বসাই দিব ফাইনালি আমার ডিসচার্জের ইকুয়েশন চলে আসছে। তাহলে এই যে ডিসচার্জটা আমি এভাবে ক্যালকুলেশন হলো, যে ওয়েতে আমি ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে ভেঞ্চুরিমিটারের জন্য থিওরিটিক্যাল ডিসচার্জ। ভেঞ্চুরিমিটারের জন্য থিওরিটিক্যাল ডিসচার্জের ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে এখন নর্মালি যদি আমি রিয়েল কেজে চিন্তা করি, রিয়েল কেজে যদি চিন্তা করতে চাই তাহলে অবশ্যই রিয়েল প্র্যাকটিক্যাল কেজে সবসময় কিছু না কিছু লস থাকে। কিছু না কিছু লস যেহেতু থাকে তাহলে আমাদের এই যে থিওরিটিক্যাল ডিসচার্জ যেটা আমরা পেলাম, থিওরিটিক্যাল ডিসচার্জ যেটা আমরা পেলাম সেটা অবশ্যই অ্যাকচুয়াল ডিসচার্জে যদি আমরা কনভার্ট করতে চাই কিছুটা কম হবে। কারণ কি লস হচ্ছে, বিভিন্ন কারণে লস হতে পারে। ফ্রিকশনাল লসটা অনেক বড় একটা ফ্যাক্টর, যে কোন একটা ফ্লুইড যখন ফ্লো হবে তাহলে অবশ্যই তার কিছু না কিছু হলেও ফ্রিকশন লস থাকবে। তাহলে আমরা এই যে থিওরিটিক্যাল ডিসচার্জটা পেলাম QT, এই থিওরিটিক্যাল ডিসচার্জ থেকে অ্যাকচুয়াল ডিসচার্জ যেটা আমাদের ভেঞ্চুরিমিটার থেকে পাওয়া উচিত সেটা অবশ্যই কিছু না কিছু কম হবে, সামান্য কিছু হলেও কম হবে, কিছুটা কম হবে। তাহলে ওই কিছুটা যদি আমরা কম মেজার করতে চাই, যে কিছুটা কম আমি থিওরিটিক্যাল ডিসচার্জ থেকে হচ্ছে অ্যাকচুয়াল ডিসচার্জটা পেতে চাচ্ছি, তাহলে আমাদের একটা ফ্যাক্টর দিয়ে এই থিওরিটিক্যাল ডিসচার্জটাকে গুণ করতে হবে। সেই ফ্যাক্টরটা হচ্ছে CD এবং এই CD কে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। CD কে বলা হয় হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ এবং এই কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ তোমরা হাইড্রোলিক্সের সব জায়গায় পড়তে থাকবা। আমি যেমন কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ভেঞ্চুরিমিটারের জন্য পড়াচ্ছি, ঠিক তেমনি তোমাদের পরে যে চ্যাপ্টারগুলো আছে অরিফিস, ওয়্যার, নচেস, সেখানেও কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ পড়বা। ওইখানে আরো কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটিও পড়বা, কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশনও পড়বা, অনেক কিছুর কোএফিসিয়েন্ট থাকবে। তাহলে এই যে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ আসলো, এই ইকুয়েশনটা থেকে যদি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জকে সংজ্ঞায়িত করতে চাও তাহলে কি দেখবা, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ হচ্ছে দুইটার রেশিও, অ্যাকচুয়াল ডিসচার্জ ডিভাইডেড বাই হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ। এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে যদি আমরা CD কে বের করতে চাই আলাদা করে, তার মানে কি CD ইজ ইকুয়াল টু হচ্ছে QT আসবে। তার মানে CD হচ্ছে আমাদের দুইটা ডিসচার্জের রেশিও, অ্যাকচুয়াল ডিসচার্জ এবং থিওরিটিক্যাল ডিসচার্জের রেশিওটা হচ্ছে CD। এই CD কেই বলা হয় কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। যেহেতু দুইটা রেশিও তাহলে আলাদা করে
এই সিডি এর জন্য আর কোনো ইউনিট থাকবে না, এবং এই সিডি এর মানটা ভেঞ্চুরি মিটারের জন্য ভ্যারি করে 0.96 থেকে 0.98 এর মধ্যে, অবশ্যই 1 থেকে কম, এটা 1 থেকে কমই হবে। তাহলে সিডি এর ভ্যালুটা হচ্ছে 0.96 থেকে 0.98 এর মধ্যে থাকে ভেঞ্চুরি মিটারের জন্য। মিটারের জন্য আবার আলাদা, কারণ কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ আর মিটার টু মিটার ভ্যারি করবে, ইনস্ট্রুমেন্ট অনুযায়ী কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জের মানটা ভ্যারি করবে। তাহলে আমাদের সিডি এর মানটা ভেঞ্চুরি মিটারের জন্য 0.96 থেকে 0.98 রেঞ্জের মধ্যে থাকে। আর আমি হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ থেকে যদি অ্যাকচুয়াল ডিসচার্জটা পেতে চাই, তখন আমাকে থিওরিটিক্যাল ডিসচার্জকে এই সিডি দিয়ে গুণ করে দিতে হবে, তাহলেই আমি অ্যাকচুয়াল ডিসচার্জটা পেয়ে যাব। তাহলে এখন বলো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা ডেরিভেশনে? সহজ ডেরিভেশন। ম্যাডাম হুম এই ক্ষেত্রে যে হলুদ অংশটা আছে ম্যাডাম, এই ক্ষেত্রে নেক অংশে যে নাকি পিএইচ মিটার যে হাইট যে আমরা প্রেসার হেডটা পাই, এটা তো ম্যাডাম প্র্যাকটিক্যাল, মানে হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল, এটা কিন্তু প্র্যাকটিক্যালও করানো হবে, এটা প্র্যাকটিক্যালি তোমরা মেজারও করবে, এটা প্র্যাকটিক্যাল আছে। এই যে কোএফিসিয়েন্ট অফ মানে আমরা যেটা ডিসচার্জ বের করলাম, মানে প্র্যাকটিক্যাল তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে সিডি এর যে ভ্যালুটা, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ বের করবা তোমরা, মানে আমাদের যে সাপ্লাইড যে ভেঞ্চুরি মিটারটা দেয়া থাকবে সেই ভেঞ্চুরি মিটারের সিডি কত কত বের হচ্ছে, এটা আমাদের এক্সপেরিমেন্টই থাকবে, এটা দিয়ে প্র্যাকটিক্যালি করানো আছে। হাইটটা ওটা প্র্যাকটিক্যালি হচ্ছে মেজার করা যায়, ওটা প্র্যাকটিক্যালি হবে। এখন এইখানে আমি চাইলে ম্যানোমিটারও ইউজ করতে পারি, পিজোমিটারও ইউজ করতে পারি, কিন্তু আমরা যখন ইকুয়েশনটা ডিরাইভ করলাম তখন এখানে সিম্পলিফিকেশনের জন্য জাস্ট আমি পিজোমিটার ইউজ করলাম। এইখানে এই যে আমি হেডটা পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে ইন টার্মস অফ লিকুইডে পাচ্ছি, মানে এই যে ভেঞ্চুরি মিটারে হলুদ কালার দিয়ে লিকুইড যেটা দেখানো হলো, এই লিকুইড আর পাইপের নেভি ব্লু কালারের লিকুইড, দুইটা লিকুইড কিন্তু সেম। এখানে জাস্ট ভেঞ্চুরি মিটারটাকে আলাদা করে দেখানোর জন্য এখানে হলুদ কালার দেখানো হয়েছে, কিন্তু দুইটা লিকুইড যে আলাদা তা কিন্তু না, সেম লিকুইড ফ্লো হচ্ছে, ঠিক আছে? এটা আবার কনফিউশন হয়ে যায় না, এখানে লিকুইড ফ্লো হচ্ছে সেম, শুধুমাত্র ভেঞ্চুরি মিটারটাকে আলাদা করে বোঝানোর জন্য অন্য কালার দিয়ে দেখানো। ম্যাম থ্রোট এবং কনভার্জিং পার্ট এই দুই জায়গাতে কি ইলিভেশন হেডের মান আসলে কি জিরো নাকি দুইটা সমান কারণে দুইটা সমান দেখেই আমি জিরো ধরে নিচ্ছি, কারণ হচ্ছে তুমি যদি হচ্ছে নরমালি সেন্টার লাইনটাকে ধরো, তাহলে এখানে যে জেটের মান এখানেও তো জেটের মান সেমই হবে, সেম হচ্ছে না? মানে জেট ওয়ান ইজ ইকুয়াল টু জেট টু, এটা তুমি জিরো দেখাইতে পারো, যদি জিরো না দেখাও তাহলেও সমস্যা নেই, তাহলে জিরো হবে ইকুয়েশন থেকে। হ্যাঁ ইকুয়েশন থেকে যে দুইটা তো বাদ হয়ে যাচ্ছে, একই কথা, এটা দুইটা সেমই মিনিং করতেছে। ম্যাডাম এক্ষেত্রে ম্যাডাম নেক অঞ্চলে যদি ম্যাডাম আমরা মানে প্র্যাকটিক্যালি দেখতে পাই যে হাইটটা কম হচ্ছে, তা হাইট কম হওয়া মানে তো ম্যাডাম প্রেসার কম হওয়া, যেটা ম্যাডাম আমরা থিওরিতে একটু আগে ঝামেলা লাগছিল আর কি। তো ম্যাডাম এক্ষেত্রে তো নেক অঞ্চলে আমরা দেখছি যে ডায়ামিটারটা, পাইপের ডায়ামিটার মানে ভেঞ্চুরি মিটারের ডায়ামিটারটা কনভার্জিং কমে গেছে অনেকটা। এই ক্ষেত্রে ভেলোসিটিও বাড়ছে, আবার প্রেসারও কমে গেছে ম্যাডাম, যেটা নিয়ে সমস্যা ছিল ম্যাডাম। এই জিনিসটা কি আসলে এরকম ভাবে ব্যাখ্যা করা যায় যে নেক অঞ্চলে আসার পরে মানে ভেলোসিটি ডায়ামিটারটা যখন কমে আসতেছে, কনভার্স হচ্ছে, কনভার্স হইতে হইতে ম্যাডাম এক জায়গাতে এসে ম্যাডাম ভেলোসিটিটা এখন বেড়ে গেছে, ভেলোসিটি বাড়ার ফলে ওয়াটারের একটা টেন্ডেন্সি চলে আসলো যে সে সামনের দিকে আগে যাবে, সে আর হাইট বা প্রেসার দিচ্ছে না ইয়ার গায়ে, এরকম, যার কারণে ম্যাডাম পিএইচ মিটারের হাইটটা কমে গেছে। এটা না, তুমি যেটা বলছো সেটা নর্মাল সেন্সে হ্যাঁ ঠিক আছে, যদি আমি ধরে নিতে পারি আচ্ছা খুব ভেলোসিটিতে যাচ্ছে, তো যেহেতু দ্রুত পার হয়ে যাচ্ছে এই জন্য আমরা প্রেসারটা পাচ্ছি না, কি তুমি এরকম একটা ব্যাপার বলতে চাচ্ছো, তাই না? জি ম্যাডাম, এরকম ধারণা করে নিলে আর সহজ হয় না, হ্যাঁ যদি ধরে নাও এটা ঠিক আছে, তাহলে হচ্ছে এটাকে তুমি হচ্ছে সহজ হিসেবে ধরে নিতে পারো, কিন্তু এখানে মেইন যে টার্মটা, টেকনিক্যাল টার্ম যদি ইউজ করতে চাও, তাহলে হচ্ছে এখানে তোমার ফ্লুইডের ইন্টারনাল প্রেসারটাকে মানে কনসিডার করে নিতে হবে। এখানে তুমি এটার সাথে আবার এটাও চিন্তা করে নাও যে যেহেতু লিকুইডটা হচ্ছে দ্রুত চলে যাওয়া মানে কি, আমি যদি ইন্টারনাল প্রেসার চিন্তা করি, তাহলে আমার লিকুইডের ইন্টারনাল প্রেসার কি হবে, পাইপের গায়ে যে প্রেসার দিত সেটাও তো আমার ইন্টারনাল প্রেসারের মধ্যেই পড়তেছে, তাই না? তার মানে লিকুইড যদি দ্রুত চলে যায়, তাহলে আমি পাইপের গায়ে হচ্ছে আমার প্রেসার কম দিতে পারবে, যেহেতু পার্টিকেল গুলো খুব দ্রুত চলে যাচ্ছে, খুব বেশি পার্টিকেল থাকতেছে না আমাকে হচ্ছে চারপাশে প্রেসার দেওয়ার জন্য, বুঝতে পারছো?
জি ম্যাডাম, হ্যাঁ, এরকম একটা এইটাই তো সেন্স হচ্ছে হচ্ছে। রিজনটা। হ্যাঁ, এটাই যদি রিজন। ভ্যালা বোর্ডে এটাও আমাদেরকে কারণ ওই যে কোশ্চেন করা হয় মানে তাহলে একদম যদি হচ্ছে সম্পূর্ণভাবে যদি একদম কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তাহলে এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে। তুমি অনেকগুলো ফ্যাক্টরকে চিন্তা করে নিয়েই হচ্ছে ধরতে পারো। ঠিক আছে? জি মিস। আচ্ছা, তাহলে এখানে ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নাই। অ্যাকচুয়াল ডিসচার্জ, থিওরিটিক্যাল ডিসচার্জ অবশ্যই আলাদা করে নিবা। আর এখন যেটা করাবো সেটা হচ্ছে এই ম্যাথটা। এটা বলে দিচ্ছি, এটা তোমাদের করতে হবে না, এবং এটা হচ্ছে ওই কিউ এর মানও দেয়া আছে, এটা তোমরা হচ্ছে নিজেরা করে নিবা। আমি জাস্ট বলে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে ভেঞ্চুরিমিটার হ্যাজ এন এরিয়া রেশিও অফ 9:1। ভেঞ্চুরিমিটারের যেই এরিয়া, সেই ভেঞ্চুরিমিটার আমরা কি দুইটা এরিয়া পাচ্ছি। নর্মালি হচ্ছে মানে সেকশন ওয়াইজ যদি চিন্তা করো, কনভার্জিং সেকশন একটা এরিয়া, থ্রট সেকশন একটা এরিয়া, তাহলে সেই দুইটা এরিয়ার রেশিও দেয়া আছে হচ্ছে 9:1, যেখানে লার্জার ডায়ামিটার বিং 300 মিলিমিটার। তার মানে সেকশন 1 আমাদের যেহেতু বড় প্রান্ত, সেই সেকশন 1 এর ডায়ামিটার দেয়া আছে 300 মিলিমিটার। তাহলে ডিউরিং দ্য ফ্লো the recorded pressure head in the larger section is 6.5 meter এবং throat section এ হচ্ছে 4.25 মিটার। আর if the meter coefficient C 0.99 হয়, তাহলে ডিসচার্জ কত হবে সেটা আমাদের মেজার করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি? ইকুয়েশন ছিল হচ্ছে CD √2 GH A1 A2 √, A1 স্কয়ার মাইনাস হচ্ছে A2 স্কয়ার। এখানে আমি সিডি লিখছি, ওই ইকুয়েশন ওইখান থেকে কপি করা তো, কিন্তু প্রশ্নে যদি তোমাদের সি দেয়া থাকে তাহলে তোমরা এখানে সিডি এর পরিবর্তে সি লিখে নিও। দুইটা আলটিমেটলি সেমই প্রকাশ করতেছে, কোএফিশিয়েন্ট। এখন কোএফিশিয়েন্টকে আমি কি দিয়ে প্রকাশ করতেছি সেটা কোনো ফ্যাক্টর না। প্রশ্নে যদি সি উল্লেখ করা থাকে তাহলে তোমরা এখানে সিডি ইউজ না করে শুধু সি ইউজ করতে পারো, তাহলেও হবে। তাহলে আমাদের ডায়ামিটার লার্জার সেকশনে বা কনভার্জিং যে সেকশন, সেখানে কিন্তু আমাদের ডায়ামিটারটা দেয়া D1। তাহলে D1 ডায়ামিটার যদি দেয়া থাকে, সেখান থেকে আমি A1 বের করতে পারবো। এবং প্রশ্নে বলা আছে হচ্ছে A1:A2, দুইটার রেশিও। যেহেতু দুইটার রেশিও, প্রথমে হচ্ছে 9:1, তার মানে বোঝাই যাচ্ছে প্রথম মানটা বোঝাচ্ছে বড়টাকে, পরটা বোঝাচ্ছে ছোটটাকে। তাহলে A1 যেহেতু আমার বড় প্রান্তটাকে বোঝাচ্ছে, আমি A1:A2 = 9:1 লিখতে পারি। তাহলে এই যে রেশিওটা, এই রেশিও থেকে আমি A2 এর মান পেয়ে গেলাম। তাহলে যদি ইকুয়েশন খেয়াল করো, A1 A2 পেয়ে গেছি, CD এর মানটা দেয়া আছে, G এর মান আমার জানা, শুধু লাগবে কি H এর মানটুকু। H আমাদের কি? H হচ্ছে প্রেসারের ডিফারেন্সটা, ভেঞ্চুরিমিটারের প্রেসারের যে ডিফারেন্স, অথবা এই H কে আলাদা করে ভেঞ্চুরি হেডও বলতে পারো প্রকাশ করার জন্য, যে ভেঞ্চুরি হেড অথবা ভেঞ্চুরি হেডে প্রেসার ডিফারেন্স, এটাকে সহজে ভেঞ্চুরি হেড হিসেবেও প্রকাশ করা যায়। এই যে Hটা, এটাকে ভেঞ্চুরি হেডও বলা হয়। তাহলে প্রথম সেকশনে আমাদের প্রেসার হেড দেয়া আছে, দ্বিতীয় সেকশনে প্রেসার হেড দেয়া আছে। এই যে H, এই Hটা তো আলটিমেটলি দুইটা প্রেসার হেডের ডিফারেন্স। তাহলে এই ইকুয়েশন থেকে একটা থেকে আরেকটা মাইনাস করে আমরা H এর মান পাবো। আর যখন H এর মান পাবা, তাহলে ফাইনালি এই ইকুয়েশনে বসাই দিয়ে কিউ এর মান নির্ণয় করবা। এখন এখানে দেখো Q = 0.0519 মিটার কিউব পার সেকেন্ড আসছে। এন্ড এটাকে চাইলে যদি হচ্ছে, যেহেতু দশমিকের পরে অনেকখানি সংখ্যা দেখাচ্ছে, এটাকে যদি তোমরা হচ্ছে চাও তাহলে লিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। ইউনিট যদি ঠিক থাকে এবং সেটার সাথে তোমরা ক্যালকুলেশন করে মান পাচ্ছ, সেই মান যদি ঠিক থাকে, তাহলে হচ্ছে ইউনিটটা ফ্যাক্টর না, এটা হচ্ছে করে নিতে পারবা। তাহলে এই ম্যাথটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, প্লাস কিছুক্ষণ আগে প্রথমে একদম ক্লাসের প্রথমে যেটা দেখানো হয়েছিল, ভেলোসিটি হেড প্লাস লস দিয়ে ফ্লুইডের জন্য যে বার্নোলিস ইকুয়েশনটা নতুন করে দেখানো হলো, সেটার জন্য যে ম্যাথটা, এই তিনটা ম্যাথ হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর এই ম্যাথটা এখন বলবো না, বললে হচ্ছে সময় চলে যাবে, কারণ সময় শেষ, তোমাদের পরে নিশ্চয়ই ক্লাস আছে। তাহলে এই পর্যন্ত। হ্যাঁ, ওই যে D1 থেকে A1 কিভাবে বার করতেছি? বুঝি নাই, A1টা কিভাবে বের করলাম? আচ্ছা, A1 সূত্র D1 যেহেতু দেয়া আছে, তাহলে কি পাই D² 4 A1 এর মান পাবা। A1 তো যেহেতু মানে তোমার কি এটাই প্রশ্ন ছিল? ম্যাম বুঝছি, ঠিক আছে। এটা তো, হ্যাঁ বলো, মানে তুমি ধরতে পারো নাই যে এখানে যে D1টা দেয়া আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে বের করে তোমাদের কিন্তু 3টা হোমওয়ার্ক দিলাম, এবং আমি নেক্সট ক্লাসে হচ্ছে দেখতে যাব। আমি তোমাদেরকে বলবো হচ্ছে স্ক্রিনশট পাঠানোর জন্য চ্যাট বক্সে, যে কারা কারা হচ্ছে করছো। এই 3টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই 3টা করো। আর ঠিক আছে, তোমরা তাহলে ক্লাস লিভ নিতে পারো। আজকে ক্লাস এই পর্যন্তই।